ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই। এবার জাকির ভাই লাইভ প্লেয়ার জানি পরে এখন ফোন দিছিল যে হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথাটা শুনতে পান কিনা একটু শিওর করেন, কনফার্ম করেন। আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা যায় কিনা একটু জানান আমাকে। ওয়ালাইকুম আসসালাম নাদিম ভাই। মার্কার লাগবে সম্ভবত। জি ভাইয়া শোনা যায়। ওকে, সবাই আছে দেখতেছি, আলহামদুলিল্লাহ।
তো ঠিক আছে, আজকে জিওমেট্রি সেকেন্ড ক্লাস আমাদের, তাই না? আমরা কয় তারিখের আগে যেন শেষ করতে চাইছি? হুম, আজকে ক্লাস হলো 2। ঠিক আছে, 2 নম্বর ক্লাস আজকে। ওকে, ইনশাল্লাহ 15 তারিখের ভেতরেই আমরা সিলেবাস শেষ করব। 2-1 দিন এদিক সেদিক হইতে পারে, তবে একটু টেকনিক্যালি, ঠিক আছে, কিভাবে শেষ করা যাবে দ্রুত সে বুদ্ধি আমি শিখাই দিব, সেভাবেই আপনারা কাজ করবেন। তো গতদিন আমরা স্থানাঙ্কের বেসিক সূত্রগুলো বা ডিটেলস সূত্র রিলেটেড বিষয়গুলো আলোচনা করছি, ঠিক আছে। তো এখন আপনাদের হচ্ছে যে মানে 2টা স্টেপে আপনারা প্রিপারেশন নেবেন। একটা হচ্ছে যে শুধুমাত্র বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য কিছু ম্যাথ করবেন, এবং ফাইনালি ডুয়েটের জন্য প্রিপারেশন নেবেন। বুঝতে পারছেন? বেসিক যে বিষয়পত্রগুলো আপনারা দেখবেন যে কোচিং এ বলেন আর বড় ভাই বলেন বা যেখানেই বলেন, যে একটা কথা সবসময় শুনে থাকবেন যে বেসিক ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করো। একটা বড় ভাইকে জিজ্ঞেস করেন তো যে ভাই বেসিক ক্লিয়ার করব, কতটুকু বেসিক, একটু বেসিকটুকু দাগায় দেন বা গোছায় দেন। বেসিকের কোনো কি নাই, লিমিট নাই, বা বেসিকের সুনির্দিষ্ট কোনো সিলেবাস নেই। বেসিক তখন ক্লিয়ার হবে যখন আপনি অনেকগুলো অঙ্ক করবেন, একেবারে একেবারে নর্মাল অঙ্ক থেকে, মানে একেবারে কি বলবো, সহজ অঙ্ক থেকে একবারে অ্যাডভান্স পর্যন্ত যখন আপনার অনেকগুলো অঙ্ক করা হয়ে যাবে, তখন আপনার একটা কনসেপ্ট গ্রো হবে। এটাই আসলে স্ট্রং বেসিস, ঠিক আছে, বেসিক। তো আপনি চাইলেই যে কোনো ভাবে প্রিপারেশন নিতে পারবেন না। তো আমার কোচিং এ যারা আছেন তাদের ক্ষেত্রে প্রথমে পরামর্শ থাকবে, 1 নম্বর স্টেপ হলো আমরা ওই অধ্যায়ের সূত্র রিলেটেড ডিটেলস বিষয়গুলো খুব সুন্দরভাবে জানবো, এবং সেটা আমাদের জানা হয়ে গেছে, ঠিক আছে। আর 2 নম্বর স্টেপ হলো যে আমরা ওই বেসিক গুলো দিয়ে কিছু অঙ্ক করব, অযথা অঙ্ক, যেগুলো আমি কোন অঙ্কগুলো করবেন এটা আমি বলে দেবো, কিন্তু ওগুলো আসলে ওর ভিতর থেকে অনেক ইম্পর্টেন্ট সব অঙ্ক না, ঠিক আছে। কিন্তু তারপরেও আপনাকে করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এটা হলো 2 নম্বর স্টেপ। আর 3 নম্বর স্টেপ হলো আমাদের ফাইনাল ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রিপারেশন। ওকে, তো 2 নম্বর স্টেপে যে অঙ্কগুলো করতে হবে সেগুলো আমি দাগাই দেবো। আর 3 নম্বর স্টেপে ফাইনাল ডুয়েট অ্যাডমিশনের জন্য যে ম্যাথগুলো আপনারা শুধু প্র্যাকটিস করবেন, সব সময় প্র্যাকটিস করবেন, সেটার জন্য তো আমার একটা সাজেশন আছে। ওইটা কি করবেন, আপনারা সলিউশন করা শুরু করবেন এখন থেকে। যার আগে হবে সে আমাদের কোচিং এর গ্রুপে শেয়ার করবেন, এবং সে করতে গিয়ে যদি 2-4টা বা কিছু অঙ্ক যদি না পারেন, এগুলো আমি সলিউশন করে শেয়ার করে দেবো, তাহলেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমরা বোর্ডে অনেক অঙ্ক করাবো না, যারা একটু ভালো আছেন তারা একটু সময় দিবেন, দিয়ে ইয়ে করতে হবে আর কি। তো আলহামদুলিল্লাহ, পরিচিত যারা আছেন, যেহেতু একটু বিজ্ঞাপনের দরকার আছে, তো পরিচিত যারা আছেন আপনারা একটু ক্লাসটা শেয়ার দেন আপনাদের টাইম লাইনে, ঠিক আছে। পরিচিত যারা আছেন তারা একটু ক্লাসটা শেয়ার দেন, যেন অন্তত কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত হয়। ওকে, হ্যাঁ, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কাজ শুরু করি। তো আমাদের এখন 2 নম্বর স্টেপ কি, আমরা কিছু ম্যাথ করব। আমরা বলতে আপনারা করবেন, আমি শুধু আপনাদেরকে পথ দেখাই দেবো, ঠিক আছে, আমি অনেক অনেক ম্যাথ করব না। তো 2 নম্বর স্টেপ হলো যে আপনারা কোন ম্যাথগুলো এমনি এমনি করবেন, ঠিক আছে, বেসিক ক্লিয়ার করার জন্য। ওকে, তো সেই ম্যাথগুলো আপনারা এখন দাগায় নেবেন। আমি পেজ নাম্বার বলবো, অঙ্ক নাম্বার বলবো এই বই থেকে। জ্যামিতির জন্য, জ্যামিতি শেখার জন্য আমার কাছে বেস্ট বই মনে হয়েছে এই বইটা। এটা হচ্ছে যে এম হক, AK M হক, AK M হকের বই, ঠিক আছে। এই বইয়ের আমি এখন পেজ নাম্বার বলবো, আর কোন ম্যাথগুলো আপনি প্র্যাকটিস করবেন বা এমনিতে বেসিক ক্লিয়ার করার জন্য করবেন, সেই নাম্বারগুলো, অঙ্কের নাম্বারগুলো বলবো। এখন করোনার কারণে যেহেতু আপনারা হঠাৎ করে বাসায় চলে গেছেন, অনেকেই বই নিয়ে যাননি, এটা আমি জানি। তো আপনারা যারা আছেন তাদের ভয় নাই, আমি হচ্ছে যে এই বইয়ের আবার এই বইয়ের যে ম্যাথগুলো করা লাগবে সেটার ছবি উঠাইয়ে দিব,
এবং সেটার সমাধান যেটা আছে সেই সমাধানেরও ছবি উঠাই আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে করে নেবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? কিন্তু বেশি মাস্টারি করবেন না। বেশি মাস্টারি করতে যায় আমি আপনাকে করতে বললাম 15টা অঙ্ক, আপনি করলেন 45টা অঙ্ক, এরকম ভাব নেবেন না, ঠিক আছে? আপনি কতটুকু ভাব নিতে পারেন এটা ডুয়েট অ্যাডমিশনের 2 মাস আগে দেখা যাবে। বুঝতে পারছি তো, যেভাবে বলবো ঠিক সেভাবে করবেন। হ্যাঁ, আমি খুবই ধীরে ধীরে বলবো, একেবারে কেয়ারলি একটু সুন্দর করে লিখতে হবে। এবং যদি লিখতে গিয়েও যদি কেউ মিস্টেক করেন সমস্যা নাই, এখানে আমার সামনেও তো 2-3 জন ক্লাস করতেছে, ওরাও তো লিখবে, প্রয়োজনে ওগুলোর ছবি তুলেও পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের যা দরকার তাই দিব, আপনারা শুধু পড়বেন, ঠিক আছে? ডুয়েটে একটা সিট কনফার্ম করে দেবেন। যদি এরকমও মনে হয় যে ভাই লকডাউনে ভালো লাগতেছে না, বাড়িতে একটু বলেন, বিয়ে শাদী করবো, তাইলে ভালো করে পড়াশোনা করব, সমস্যা নাই। আপনার আব্বার নাম্বারটা আমাকে দিয়ে আমি খুব সুন্দরভাবে বুঝাবো, আপনারা বিয়ে করাই দিবে, 2 জনে মিলে পড়ালেখা করবেন লকডাউনের সময়, ওকে? পড়তে হবে বাংলা কথা যে কোনো উপায়ে। যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই, যে কোনো সমস্যার জন্য কি আছে, ভাই আছে, নো প্রবলেম, ওকে? হ্যাঁ, পড়তে হবে। হুম, তাহলে একটু নিন এই বইয়ের স্থানাঙ্ক 5 নাম্বার পেজ, উদাহরণ 1। 5 নাম্বার পেজ, উদাহরণ 1। 8 নাম্বার পেজ, উদাহরণ 5। 8 নাম্বার পেজ, উদাহরণ 5। 9 নাম্বার পেজ, উদাহরণ 6। 9 নাম্বার পেজ, উদাহরণ 6। 10 নাম্বার পেজ, উদাহরণ 5। 10 নাম্বার পেজ, উদাহরণ 5। 10 নাম্বার পেজ, উদাহরণ না, এই 10 নাম্বার পেজ যেটা বলছি সেটা অনুশীলনী। 10 নাম্বার পেজের অনুশীলনী 5। আবার 10 নাম্বার পেজের অনুশীলনী 10-এর 2। 10 নাম্বার পেজ, অনুশীলনী 5। 10 নাম্বার পেজ, অনুশীলনী 10-এর 2। 11 নাম্বার পেজ। 11 নাম্বার পেজ, 16, 18, 19, 20, 21। 11 নাম্বার পেজ, 16, 18, 19, 20, 21। হ্যাঁ, নিছেন তো সবাই না? এটা হলো আমাদের এই প্রথম অধ্যায় গেল, এখানে স্থানাঙ্কের 3টা অধ্যায় আছে। পরে 14 পেজ, উদাহরণ 3। 14, পেজ নাম্বার 14, উদাহরণ 3। পেজ নাম্বার 16, উদাহরণ 4-5। পেজ নাম্বার 16, উদাহরণ 4-5। পেজ নাম্বার 17, উদাহরণ 7। পেজ নাম্বার 17, উদাহরণ 7। পেজ নাম্বার 18, অনুশীলনী 4-এর 3। পেজ নাম্বার 18, অনুশীলনী 4-এর 3। পেজ নাম্বার 19, 6-7। পেজ নম্বর 19, 6-এর 1, 7। 6-এর 1, 7। পেজ নাম্বার 20, 12, 16-এর 1। পেজ নাম্বার 20, 12, 16-এর 1। পেজ নাম্বার 21, 22 নাম্বার অনুশীলনী।
পেজ নাম্বার 21, অনুশীলনী 22 নাম্বার। পেজ নাম্বার 25, উদাহরণ 2। পেজ নাম্বার 25, উদাহরণ 2। পেজ নাম্বার 31, অনুশীলনী 13। পেজ নাম্বার 31, অনুশীলনী 13। পেজ নাম্বার 32, অনুশীলনী 19-20। পেজ নাম্বার 32, অনুশীলনী 19-20। পেজ নাম্বার 33, অনুশীলনী 22, 26, 27। কয়টা ম্যাথ হয়েছে দেখেন দেখি, একটু কাউন্ট করেন কেউ একজন। 27টা, সব মিলাই 27টা না? ওকে, সবার কি লেখা হয়েছে একটু আমাকে জানান। সবাই একটু জানান। ওকে, নুসরাত, জি ভাই হয়েছে। আর সবার হয়েছে? জ্যোতি, হ্যাঁ ভাই হয়েছে। 27টা ম্যাথ, ওকে। তো এই 27টা ম্যাথ যদি আপনি একটু সুন্দর করে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? বুঝে বুঝে করবেন। আপনি অঙ্কটা কোন স্টাইলে করবেন এটা তো এখনো বোঝেননি, কারণ আমি এখন একটা ম্যাথও করাইনি আপনাকে। তো আমি যখন ম্যাথ করাবো তখন আপনি বুঝে যাবেন যে আসলে আপনাকে কিভাবে করতে হবে, ওকে? তো বুঝে বুঝে এই 27টা ম্যাথ 2-1 বার করবেন, আর এরপর থেকে আর এগুলো ম্যাথ করার দরকার নাই। এই যে আমার হাতে যে সাজেশনটা দেখতেছেন, এই সাজেশনটা তো আপনাদের গ্রুপে দেওয়া আছে বা সবার কাছে চলে গেছে এতক্ষণে। তো এই সাজেশনে অঙ্ক দেখেন, অঙ্ক আছে কয়টা? মাত্র 16টা অঙ্ক আছে এখানে। কয়টা অঙ্ক আছে? 16টা অঙ্ক। তো আপনারা ফাইনালি এই 16টা ম্যাথ প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ফাইনালি ডুয়েট অ্যাডমিশনের জন্য এই 16টা ম্যাথ, মানে 3টা অধ্যায় মিলে পুরো স্থানাঙ্ক থেকে জাস্ট 16টা ম্যাথ আপনি প্র্যাকটিস করবেন। এই 16টা ম্যাথের ভিতরে 7টা-8টা ম্যাথ আপনি এমনি পারেন, যতটুকু বেসিক দেখাইছি এমনিই পারেন। আর 6টা-7টা ম্যাথ আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আমি এখন হচ্ছে যে অঙ্ক করাবো দুই 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 একটা। তো এখন যে অঙ্কটা করাবো দেখেন, অঙ্ক করাবো একেবারে সহজ অঙ্ক। আমার অঙ্ক করানোর উদ্দেশ্য এরকম না যে আপনাকে অঙ্ক আমি একেবারে শিখাই ফেলতেছি বা এই করতেছি সেই করতেছি, এরকম না। আমি এখন একটা অঙ্ক করব যেটার উদ্দেশ্য হলো যে একটা অঙ্ক আসলে কিভাবে আপনি করা শুরু করবেন জ্যামিতির, শুধু সেটা বোঝানোর জন্য। একটা অঙ্ক আপনি কিভাবে করা শুরু করবেন জ্যামিতির, শুধু সেই স্টাইলটা বোঝানোর জন্য এই ম্যাথটা আমি করব, ওকে? এখান থেকে আপনি একটা স্টাইল নেবেন যে আসলে জ্যামিতির ম্যাথগুলো কিভাবে করতে হয়, কিভাবে পড়বো, কিভাবে বুঝবো, কিভাবে করব, এই বিষয়টা আপনি কি করবেন? আয়ত্ত করার চেষ্টা করবেন। এরপরে আমি ধাপে ধাপে আরো কিছু অঙ্ক করে স্থানাঙ্কটা শেষ করে আজকে ইনশাল্লাহ সঞ্চারপথের বেসিক হলো 5 মিনিটের ক্লাস। সঞ্চারপথে কোনো সূত্র নাই, এটা অযথা একটা অধ্যায়। তো সঞ্চারপথের বেসিকটুকু শেষ করব, ঠিক আছে? সামনের দিনে ইনশাল্লাহ আমরা সরল রেখাতে চলে যাব, ওকে? হ্যাঁ, তো একটা ম্যাথ করব আমি এখন। ম্যাথটা হচ্ছে যে পেজ নাম্বার 8, আর ম্যাথ হলো এক্সাম্পল 5। পেজ হলো 8 আর এক্সাম্পল হলো 5। এই ম্যাথটা আমি এখন করব। যদি আপনাদের কাছে বই থাকে, এই বইটা যদি থাকে তাহলে ইয়ে করতে পারেন, বের করতে পারেন। সামনে বইটা বের করলে ভালো হবে। আর আজকে আমি একটা ভুল করছি, এই ছবিগুলো আমি আগেই যদি আপনাদের দিয়ে দিতাম তাহলে এখন সবাই বইটা ওপেন করে দেখতে পারতেন। আমি চেষ্টা করবো যে সামনে থেকে বইটা আগেই আপনাদের জন্য আবার আপনাদের কাছে দিয়ে দেওয়ার জন্য, ওকে? তো এখানে আমি ডাটাগুলো লিখে তারপরে, যেহেতু আপনাদের কাছে বই নাই, আমি মুখে বলি সেটাই মনে হয় ভালো হবে। মানে কি কি ডাটা আছে সেখানে আমি বসে এই জিনিসগুলো আমি লিখে নিই, মানে এগুলো তো আমার আর মুখস্থ নেই।
হ্যাঁ, এবার আমি ম্যাথটা বলি। এখন যে প্রবলেমটা করব, প্রবলেমটা হলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন না, ঠিক আছে? এগুলো যে ডাটা দেওয়া আছে বই তো পরে দেখবেন, ঠিক আছে? বলছে যে এক্স অক্ষের উপরে পি বিন্দু হতে, ভালো করে খেয়াল করেন, আপনার ম্যাথে বলছে যে এক্স অক্ষের উপরে পি বিন্দু হতে এ ও বি বিন্দু দুইটার দূরত্ব সমান হলে, এ ও বি বিন্দু দুইটার দূরত্ব সমান হলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? বুঝাতে পারছি? পি বিন্দুর স্থানাঙ্ক কত? এখন বিষয়টা হচ্ছে যে জ্যামিতির ম্যাথ গুলো হলো এরকম বিষয় যে আপনি এক জায়গায় থেকে ম্যাথটা পড়া শুরু করবেন, এই যে প্রবলেম গুলো পড়বেন পড়বেন পড়বেন, এই জায়গায় যখন চলে আসবেন তখন আপনার প্রবলেম পড়া কমপ্লিট হবে এবং এই জায়গায় এসে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কি করতে বলছে, এটা আপনি বুঝতে পারবেন। তো এটা বোঝার পরে আপনি বুঝে গেলেন যে কি করতে বলছে, তাহলে এই ম্যাথটা দেখেন আপনাকে, আপনি বুঝে গেছেন যে কি করতে বলছে, আসলে কি করতে বলছে আসলে এটা আপনি বুঝে গেছেন। আমি আবার ম্যাথটা বলি, এক্স অক্ষের উপর পি বিন্দু হতে এ ও বি বিন্দু দুইটা সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? মানে আমি এখন কোন জায়গায় আছি? এ জায়গায়। এই জায়গায় এসে আমি কি বুঝলাম যে পি বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে, তাই না? তার মানে আমাকে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। একটা স্থানাঙ্ক মানে কি কি থাকে? দুইটা জিনিস থাকে। ওকে, তাইলে দুইটা জিনিস আমাকে এটা বের করতে হবে। এই স্থানাঙ্কটা নির্ণয় করার জন্য আমার কি দরকার? এক্স এর মান দরকার। এই স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমার কি দরকার? দেখেন, এই যে এই পর্যন্ত আসছি না, এখন কিন্তু পেঁয়াজ খুলতেছি, আস্তে আস্তে খুলে 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 এই জায়গায় যখন চলে যাব তখন আমার আনসার কি হবে? বের হয়ে আসবে। দেখেন, আমরা অঙ্ক করব না, আমি আপনাকে গত ক্লাসে কি বলছি যে আমরা কোনো অঙ্ক করব না। যে অঙ্ক আমাদের জন্য দিছে আমরা শুধু তাকে প্রশ্ন করব, আমরা শুধু তাকে প্রশ্ন করব, সে আমাদেরকে কি করবে? বলে দিবে যে আমাকে কি করতে হবে, ঠিক আছে? আর এই প্রশ্ন করার স্টাইলটা আপনাকে শিখতে হবে। আর এই প্রশ্ন করার স্টাইলের জন্য ওই যে চোর পালাইলে বুদ্ধি বাড়ে, ওই 6টা যে বিচ্ছু ট্রিক্স আছে, 6-7টা, এগুলো আপনাকে হেফজ করতে হবে, তাহলে আপনার হচ্ছে যে এগুলো মাথায় থাকবে। ওকে, তো আমি এই অঙ্কটা কিন্তু আমি একেবারে ধীরে ধীরে করতেছি, কেন? এই একটা অঙ্ক দিয়ে আমি আপনাকে বুঝাই দেব যে আসলে আপনি জ্যামিতির ম্যাথ কিভাবে করবেন। এজন্য আপনার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হলো এই ম্যাথটা। এই ম্যাথ যদি আমি করতে দিই, এখন ক্লাস করতেছেন কতজন? 36 জন। আমার বিশ্বাস কম করে হলেও 30 জন একাই পারবেন এই অঙ্ক, আমাকে করাইতে হবে না। তাহলে আমার করানোর উদ্দেশ্য কি? আমার করানোর উদ্দেশ্য হলো আপনাকে শিখানো যে কিভাবে অঙ্ক করতে হয়, ঠিক আছে? আর আপনি যদি সেটা শিখতে পারেন তাহলে পরবর্তীতে আর আমাকে লাগবে না। আর যদি আপনি আপনার মতো করে এই অঙ্কটা সলিউশন করে শুধু রেজাল্ট লেখেন, তাহলে আমাকে সারা জীবনই দরকার লাগবে। আমি যখন আপনার পাশে থাকবো না তখন আপনি পারবেন না। তো আমি থাকলে কি আপনি সব পারবেন? আমি কি সবকিছু জানি এরকম কিন্তু বিষয় না, একটু সাহস পাবেন আর কি এটা। তো ঠিক আছে, আসেন তাহলে আমরা এখানে এসে বুঝলাম কি, যে আমাকে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো আমরা যখন অঙ্কটা যখন পড়বো তখন তার সাথে একটা ফিগার কি করে নেব? আমরা ড্র করে নেব, যেটার ফিগার দরকার এবং যতটুকু দরকার ততটুকু। তাহলে আমি অঙ্কটা আবার শুরু থেকে পড়ি আর ফিগার অঙ্কন করি। আমাকে বলছিল যে এক্স অক্ষের উপর পি একটা বিন্দু, আর আমি পড়বো না অঙ্ক। এটুকুতে আমি কি বুঝলাম? এক্স অক্ষ মানে কি, আমার এখানে অক্ষের কোনো কাজ টাজ আছে নাকি? তাহলে আমি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি আগে অক্ষ অঙ্কন করে নিই, ঠিক আছে? তো মনে করেন কোথায় অঙ্কন করি? এখানেই করি, হ্যাঁ, এখানেই করি। এই যে এটা হলো আমার এক্স অক্ষ, এটা কি অক্ষ? ওয়াই অক্ষ। আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করে নিলাম। এখন আমাকে বলছে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু। তার মানে আপনি কি বুঝলেন? যে ওই অক্ষের উপরে পি একটা বিন্দু। তাহলে এক্স অক্ষ তো এই পুরোটা, আপনি পি বিন্দুটা কোথায় নেবেন? আপনি যেখানে খুশি সেখানে নেবেন, এত হিসাব করার কিছু নাই। আমি মনে করেন যে খুশিতে এই জায়গায় নিলাম যে এটা একটা কি বিন্দু? পি বিন্দু। এটা পি বিন্দু দিলাম। এবার আমাকে বললো যে পি বিন্দু হইতে এ বিন্দুর দূরত্ব এবং পি বিন্দু হইতে বি বিন্দুর দূরত্ব কি সমান? তাহলে দেখেন এটা আপনি কোথায় নেবেন? এখন এ বিন্দু আর বি বিন্দু কোথায় নেবেন? আপনি কিরকম হিসাব করতে যাবেন যে 0 আর 2 বিন্দুটা কোথায়, অথবা 6-4 বিন্দুটা কোথায়, সেগুলো খুঁজে খুঁজে বসাবেন। এত সময় তো নাই ভাই, অ্যাডমিশনে আপনি এত সময় পাবেন না। সুতরাং যেখানে খুশি সেখানে বসাবেন। আর এই চিত্রটা আপনার জন্য, এই চিত্র স্যারের জন্য না, স্যারের জন্য রিজাল্ট। বুঝতে পারছেন? তো আসেন তাহলে এই পি বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব যত, তো এ বিন্দুটা যদি আমি এ জায়গায় নিই, আর আমি যদি বলি বি বিন্দুটা যদি আমি এই জায়গায় নিই, তো কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। কারণ কি, এখান থেকে এটুকুর দূরত্ব যতটুকু, এখান থেকে এখানকার দূরত্ব কি ততটুকু, শুধু সেই শর্তটা আমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। অথবা আমি যদি এখানে এ বিন্দু নিতাম, এখানে যদি বি বিন্দু নিতাম, কোনো সমস্যা হইতো না? এগুলো কোনো সমস্যা না, ঠিক আছে? তাহলে অঙ্ক কি দাঁড়াইলো? যে এক্স অক্ষের উপর পি একটা বিন্দু, এক্স অক্ষের উপর পি একটা বিন্দু, এবং এই পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব আর পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কি সমান।
তুমি এখন এই পি বিন্দুর স্থানাঙ্কটা কি করো, বের করো। তার মানে আমাকে এই যে পি বিন্দু আছে ওই বিন্দুর স্থানাঙ্কটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। বুঝা যাচ্ছে তো? তো কোন বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য সাধারণত দুইটা মান লাগে। কার্তেশীয় স্থানাঙ্ক হলে আপনার কি বলে ভুজ লাগে, আর কি লাগে, কোটি লাগে। তার মানে আমাকে এখানে এক্স এর মান লাগবে একটা, আর একটা কি লাগবে, ওয়াই এর মান। এই যে এটা হলো আমার কি প্রশ্ন। তাহলে আপনি এই জায়গায় এখন আছেন, এখন আপনি প্রশ্ন করেন, বের করতে হবে কি এটার স্থানাঙ্ক। এটার স্থানাঙ্ক বের করার জন্য কার কার মান দরকার, এক্স আর ওয়াই এর মান দরকার। এক্স আর ওয়াই এর মান দরকার। কয়টা জিনিসের মান দরকার, দুইটা। দুইটা জিনিসের মান বের করার জন্য সারা জীবন চেষ্টা করলেও বেরোবে না, যতক্ষণ পর্যন্ত দুইটা কি না পাবেন, দুইটা সমীকরণ না পাবেন। এগুলো কিন্তু আমাদের বিচ্যুর ট্রিক্স নাম্বার কত, 1। এ পর্যন্ত তো ক্লিয়ার? তাহলে আপনি 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 নিজে বুঝে গেছেন যে আমার আসলে দুইটা সমীকরণ দরকার, আমার আর কিছু কোনো উপায় নাই, আমাকে দুইটা সমীকরণ বের করতেই হবে। ওকে, এখন বিচ্যুর ট্রিক্স নাম্বার 2 তে কি কথা বলা ছিল, যে প্রতিটা সমীকরণের জন্য এক একটা কি দরকার হয়, শর্ত। সেই শর্তটা কোথায় দেওয়া থাকে, অঙ্কের ভিতরে। তাহলে আপনি অঙ্ক খুঁজে দেখেন এখন কয়টা শর্ত দরকার, দুইটা শর্ত। এই অঙ্কের ভিতরে 100% মানে কনফার্ম যে এর ভিতরে দুইটা শর্ত আছে। এখন এইটুকুই আপনার কাজ, বুদ্ধি খাটে বের করা যে শর্ত দুইটা আসলে কোথায়। ঠিক আছে, তাহলে আসেন বলি, এক্স অক্ষের উপর পি একটা বিন্দু, এক্স অক্ষের উপরে যখন পি একটা বিন্দু হয়েছে, এটাও তো একটা ঘটনা, এটাও তো একটা শর্ত। এই পি বিন্দু যদি এক্স অক্ষের উপর না হয় অন্য কোথাও হইতো, তাহলে কি এরকম হইতো নাকি? তাহলে এটাও একটা শর্ত, এই শর্ততে কোনো কিছু নিশ্চয়ই লুকে আছে। আসেন কি লুকে আছে দেখি। এই জায়গায় কলম বসান, এই জায়গায় একটা স্থানাঙ্ক যখন চিন্তা করতেছেন, এখানে এক্স এর মান কতটুকু, ওয়াই থেকে যতটুকু আসছে, তাহলে ওয়াই এর মান কতটুকু, ওয়াই এর দিকে কি গেছে? এ তো এক্স এর উপরে, ও কি ওয়াই এর কোনো দিকে গেছে? তাহলে ওয়াই এর এক্স এর উপরেও, এখানে ওয়াই এর মান কত, 0। সে ওয়াই এর কোনো দিকে যায়নি, কত, 0। আপনি কিন্তু একটা মান পেয়ে গেছেন, সেটা কি, 0। ঠিক আছে, তাহলে আমি এই যে স্থানাঙ্কের ওয়াই এর জায়গায় কত বসাই দিতে পারি, 0 বসাই দিতে পারি। একটা শর্ত শেষ, একটা মান আমি কি পেয়ে গেছি। আবার আরেকটা শর্ত লাগবে না, হ্যাঁ। আরেকটা শর্তের সময় চেষ্টা, আবার পরের শর্ত দেখেন, পরের শর্তটা কি, আপনাকে বলছে পি থেকে এর দূরত্ব যতটুকু, পি থেকে বি দূরত্ব ততটুকু, এটা কি আরেকটা শর্ত না? তাহলে আপনি সেকেন্ড শর্ত মতে কি লিখতে পারেন, এভাবে শর্ত মতে কি লিখতে পারেন, পি এ ইকুয়াল টু কি, পি বি। শর্ত থেকে এটা একটা কি পাইলেন, সমীকরণ। 100% মনে করেন যেখান থেকে কার মান বেরোবে, এক্স এর মান বেরোবে, আপনাকে শুধু কাজটা করতে হবে। তো পি এ মানে কি, পি এ মানে হলো পি এর দূরত্ব। এটা দূরত্ব বের করার জন্য আমি এই জায়গায় এক্সটা কি করি, ধরে নিই। তাহলে এই পি বিন্দু আর এ বিন্দুর কি বের করব আমরা এখন, দূরত্ব। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এই যে দেওয়া আছে কত, 0 আর 2। এ বিন্দুর স্থানাঙ্ক জানেন, পি বিন্দুর স্থানাঙ্ক জানেন, আপনারা কি দূরত্ব বের করতে পারেন না? চলেন বের করে ফেলি। ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ ইকুয়াল টু, এখানে একটা রুট ওভার হয় দেই। এবার কত, পিবি, তাহলে পিবির দূরত্ব, বি বিন্দুর স্থানাঙ্ক কত, 6 আর 4। তাহলে এক্স মাইনাস কত, এক্স মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 কত, হোল স্কোয়ার রুট ওভার। ঠিক আছে তো? তো এই যে এটা কি একটা ইকুয়েশন না? আমি কি বলছিলাম দেখেন, ওইখানে ওই বিচ্যুর ট্রিক্স নাম্বার 1-এ বলা ছিল যে একটা ইকুয়েশনে যদি একটা অজানা মান থাকে, তাহলে সেখান থেকে সেটার মান কি বেরোবে। তাহলে এই পুরো ইকুয়েশনের দিকে আপনি তাকান, শুধু অজানাটা কে, এক্স। এটা ক্যালকুলেশন করলে যে এক্স এর মান বাড়াবে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে অঙ্কটা কি আমার শেষ না? এইভাবে একটা অঙ্ককে খোঁচায়ে খোঁচায়ে, মানে গুতায়ে গুতায়ে, অঙ্ককে গুতায়ে গুতায়ে আপনার সলিউশন বের করে আনতে হবে। আর এটা যখন আপনি শিখে যাবেন, তখনই আপনি মনে করবেন যে আপনার জ্যামিতি ক্লাস এবং জ্যামিতির প্রিপারেশন কমপ্লিট। এবং সেটা কি এখন হবে না, এখন হবে না, আরো সময় দিতে হবে আপনাকে অনেক। তো আসেন আরেকটু যাই সামনের দিকে। এটা 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 ক্যালকুলেশন করি, এখানে কত হবে, উভয় পাশ থেকে দুইটা রুট আমি কি করে দিতে পারি, উঠাই দিতে পারি। এখানে কত হয় আমার, এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু, এখানে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস 6×2 12x প্লাস প্লাস কত হয় 36, আর এখানে প্লাস কত হয় 16। আমি এটা খুব বেশি ক্যালকুলেশন করব না, এক্স এক্স কেটে দিলাম, এক্স এর মান বেরোবে আপনার, আমি একটু দেখেই বলি, এক্স এর মান বেরোবে 4। এক্স এর মান বেরোবে কত, 4। অতএব আমার নির্ণয় স্থানাঙ্ক তাহলে কত দাঁড়াইলো, এই জায়গায় নির্ণয় স্থানাঙ্ক দাঁড়াইলো 4,0। আমরা কি কিছু করছি, আমরা কিছু করিনি, আমরা অঙ্ককে শুধুমাত্র কি করছি, প্রশ্ন করছি। আর সেই প্রশ্নের আনসার গুলো কে দিছে, আমরা যে বেসিক ট্রিক্স গুলো শিখতেছি, সেই ট্রিক্স গুলো আমাদেরকে কি করতেছে, আনসার গুলো দিয়ে দিচ্ছে। এই স্টাইলে, এই ফরম্যাটে আমরা জ্যামিতির 95% অঙ্ক করব শুধুমাত্র এই স্টাইলে। আর বাকি 5% অঙ্ক, বাবার সব সন্তান ভালো হয় না।
বাবার যদি 10টা সন্তান থাকে, একজন সন্তান বিগ হাউস হয়, এটা সবাই জানে। বুঝতে পারছেন? তো ওই যে 5% অঙ্ক, ওরা হলো বিগ হাউস টাইপের অঙ্ক, মানে ওরা হলো তেরা, ওরা হলো বাঁকা অঙ্ক, ওরা কারো কথা শোনে না। ওই অঙ্কগুলো আপনাকে মুখস্থ করে, সরি মুখস্থ না, প্র্যাকটিস করে করে আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো আপনি কেমনি বুঝবেন যে সেই 5% অঙ্ক কোনগুলা? আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি তো মাত্র পড়া শুরু করছেন। আর ওটা আমি বলে দেব যে ওই 5% অঙ্ক কোনগুলা, ঠিক আছে? সেগুলো একটু প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে নেবেন। ওকে, আশা করি ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছেন, স্টাইলটা খুব ভালোভাবে ধরতে পারছেন। উঠাই ফেলেন। আর বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। বুঝতে পেরেছেন কিনা সবাই কমেন্টস করবেন, সবাই সবাই সবাই। নুসরাত, এলভিনা বলছে যে ওয়াই এর মান 0, এটা বুঝি, বাট আরো বুঝাইলে ভালো হতো। আরো কত বুঝবেন তাইলে? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলবো। ওয়াই এর মান 0 কেন হয়েছে এটা আরেকবার বলবো আমি। বাকি সবাই বুঝছে, বাকি সবাই বুঝেছে। আর আমি ম্যাথ করার সময় কিন্তু কখনো নিজেরা লিখবেন না, ঠিক আছে? খুব সুন্দরভাবে আগে ম্যাথটা শেষ করতে দিবেন, এরপরে আমি আপনাদেরকে উঠানোর সময় দেব, আপনারা তখন উঠায় নেবেন, ঠিক আছে? তপন, ওয়াই এর মানটা আরেকবার, হ্যাঁ শিওর, আরেকবার দেখাবো ছোট করে। অ্যালভেনাও বলছে যে ওয়াই এর মানটা, হ্যাঁ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমি দেখাবো। এই যে স্থানাঙ্কটা যত সহজ মনে করেন, আসলে অত সহজ না, এটা একটু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। যাই হোক, উঠানো হয়েছে তো সবার না? এগুলো ক্যালকুলেশন উঠাবেন না, এগুলো নিজেরা পরে ক্যালকুলেশন করে উঠাই নেবেন আর কি, ক্যালকুলেশন করে নেবেন। আমিও ক্যালকুলেশন খুব একটা দেখাবো না। ঠিক আছে, আমি তাহলে মুছে দিলাম। এখানে দুইজন প্রশ্ন করছে ওয়াই এর মানটার ব্যাপারে। দেখেন, আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে যখন আপনি কোনো জায়গার স্থানাঙ্ক চিন্তা করবেন, কোনো জায়গার স্থানাঙ্ক চিন্তা করবেন, স্থানাঙ্ক মানে হলো ওই জায়গায় এক্স এর মান আর কার মান, ওয়াই এর মান। তাহলে এই জায়গার যদি স্থানাঙ্ক, যদি আপনি কিছু একটা লেখেন আর ওয়াই এক্স এর মান, তাহলে এক্স কতটুকু? এক্স হলো এই বিন্দুতে কলম রাখেন, এক্স হলো ওয়াই অক্ষ থেকে যতটুকু আসছেন, মানে যে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতেছেন ওয়াই অক্ষ থেকে যতটুকু আসছেন, তার মানে এইটুকু কত? এইটুকু হলো এক্স। আবার এই বিন্দু ওয়াই এর মান হলো এক্স অক্ষ থেকে যতটুকু কি আসছেন, মানে উল্টাটা। আপনি যখন ওয়াই এর মান খুঁজবেন তখন কোথা থেকে খুঁজবেন? এক্স অক্ষ থেকে। আপনি যখন এক্স এর মান খুঁজবেন তখন কোথা থেকে খুঁজবেন? ওয়াই অক্ষ থেকে। তাহলে এই বিন্দুতে ওয়াই এর মান কত থেকে? এক্স থেকে। তার মানে এইটুকু কার মান? এইটুকু হলো ওয়াই এর মান। তো ভালো করে খেয়াল করেন, আপনাকে বলছিল যে পি বিন্দুটা কোথায়? এক্স অক্ষের উপরে। তাহলে আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে এক্স এর মান কতটুকু, আপনি বলবেন যে ভাই এই যে ওয়াই অক্ষ থেকে, এটা তো ওয়াই অক্ষ না, এই যে ওয়াই অক্ষ থেকে, সরি, আপনি এই যে এরকম করে বলবেন যে ভাই ওয়াই অক্ষ থেকে যতটুকু ততটুকু এক্স এর মান। এবার ওয়াই এর মান কতটুকু, আপনি বলবেন যে এক্স অক্ষ থেকে যতটুকু দূরত্ব। এখন দেখেন তো এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে? এই তো এক্স অক্ষের উপরই বসে আছে, এদের ভিতরে কোনো দূরত্ব আছে? এক্স অক্ষ থেকে কোনো দিকে গেছেন এদিকে বা এদিকে কোথাও গেছেন? তাহলে এক্স অক্ষ থেকে এখানে এখানে তাহলে ওয়াই এর মান কত? শূন্য। আপনি তো ওয়াই এর দিকে যাননি, ওয়াই এর দিকে শূন্য।
এজন্য আমরা কি লিখছিলাম, ওখানে ওয়াই এর মান কত লিখছিলাম, 0। সেম ভাবে এখানে চিন্তা করেন, এই বিন্দুতে যদি চিন্তা করেন, এই বিন্দুতে এখানে এক্স এর মান কতটুকু, আপনি বলবেন যে ওয়াই থেকে যতটুকু গেছি। ওয়াই থেকে আপনি কতটুকু গেছেন, একটুও তো জাননি, আপনি তো ওয়াই এর উপরেই বসে আছেন, ঠিক না? তাহলে এখানে এক্স এর মান কত, 0। ঠিক আছে, শর্টকাটে মনেও রাখতে পারেন, এক্স এর উপরে ওয়াই 0, ওয়াই এর উপরে এক্স 0, এক্স এর উপরে ওয়াই 0, ওয়াই এর উপরে এক্স 0। না বুঝবেন তাহলে মনে রাখেন, বেশি না বুঝলে শর্টকাট আছে তার। এখন কি ক্লিয়ার? তপন আর এলভিনা ক্যারি, এই বিষয়টা কি ক্লিয়ার? ওকে। একটু লজিক্যাল অঙ্ক, বুঝতে একটু প্রবলেম হয়, ঠিক আছে, বুঝতে একটু প্রবলেম হয়, এজন্য অঙ্কটা পুরোটা লিখে ফেললাম। কারণ এইরকম হুবহুব আপনারা 4টা অঙ্ক পাবেন, 4টা অঙ্ক আমি ফাইন্ড আউট করে দিই কোন 4টা অঙ্ক। এটা হচ্ছে যে 9 নম্বর উদাহরণ, 9 নম্বর পেজ, উদাহরণ 6। এরপরে সিমিলার আরো 3টা অঙ্ক আছে, সেটা হলো 11 নম্বর পেজের অনুশীলনী 18, অনুশীলনী 20, অনুশীলনী 21। তাহলে সিমিলার ক্যাটাগরির অঙ্ক কয়টা হচ্ছে আমাদের, 4টা। ঠিক আছে, সিমিলার ক্যাটাগরির অঙ্ক কয়টা, 4টা। তো একটু বুঝতে প্রবলেম হয়, মানে মাথা কাজ করে না, ওকে, সেজন্য অঙ্কটা এখানে প্রথমে আমি এই ম্যাথটা খুব সুন্দর করে আপনাদেরকে বুঝাই দেব, খুব সুন্দর করে একেবারে ফিগার আঁকায় আপনাদেরকে বুঝাই অঙ্কটা করাবো, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আবার আরেকটা বিষয় দেখাবো, সেটা হলো পুরো 4টা ম্যাথ আপনি একটা কথা দিয়ে শর্টকাটে কিভাবে করতে পারবেন, কোনো ফিগার লাগবে না, কিছু লাগবে না, সেই টেকনিকটা শিখাই দেবো। তাহলে আমার এখান থেকে কয়টা ম্যাথ কাভার হবে, 4টা ম্যাথ কাভার হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আগে খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি, আসেন। এখানে বলছে এক্স অক্ষ ও ওয়াই, এক্স অক্ষ ও এত বিন্দু হতে, মানে কয়টা জায়গা হতে, 2টা জায়গায় থেকে। তাহলে এখানেও আমার কি লাগবে, অক্ষ লাগবে, যেহেতু এক্স অক্ষের কথা বলছে, এক্স আর কি ওয়াই। বলছে যে এক্স অক্ষ ও এত বিন্দু হতে। দেখেন আমি এক্স অক্ষ যদি এরকম কোনো একটা বিন্দু জায়গা চিন্তা করি, এরকম যদি কোনো একটা জায়গা চিন্তা করি, যে এটা আমার কি অক্ষ, এক্স অক্ষ, এবং আমাকে বলছে এত বিন্দু হতে, তাহলে এই বিন্দুটা কোথায়, এরকম কোনো একটা জায়গায়, কি বলেন? তাহলে বিন্দুটা আমি লিখে ফেলি, মাইনাস কত, -7। বলছে যে এক্স অক্ষ ও এ বিন্দু হতে, এই 2টা জায়গা হতে এই বিন্দুটা কি সমান দূরত্বে অবস্থিত। এই বিন্দু থেকেও এটা যতটুকু, এক্স অক্ষ থেকেও কি ওটা ততটুকু। তাহলে আমি ধরে নিলাম যে এই বিন্দুটা এইরকম কোনো একটা জায়গায়, এইরকম কোনো একটা জায়গায়। এই বিন্দুর স্থানাঙ্ক কত দিলাম, 4k। তাহলে দেখেন আমাদের শর্ত কি, আমাদের বিষয়টা হচ্ছে এখান থেকে এখানকার যতটুকু দূরত্ব, এখান থেকে এখানে ঠিক ততটুকু কি দূরত্ব, মানে এইটুকুর দূরত্ব আর এইটুকুর দূরত্ব কি সমান। আপনাকে কি বলছে, কে এর মান বের করতে বলছে। তাহলে এই যে আপনি পেঁয়াজ পড়লেন, পেঁয়াজ দিলেন, পেঁয়াজ দিলেন, সর্বশেষে যে কি বুঝতে পারলেন, কে এর মান কত। তার মানে আপনাকে এখন বের করতে হবে কে ইকুয়াল টু হোয়াট, আর কোনো কথা নেই, ঠিক আছে। তো তো আপনাকে বের করতে হবে কে এর মান। আপনি এখন প্রশ্ন করেন কয়টা জিনিসের মান বের করতে হবে, একটা। তাহলে একটা কি দরকার, সমীকরণ। একটা সমীকরণ পাওয়ার জন্য একটা কি দরকার, শর্ত দরকার। সেই শর্ত কোথায় আছে, অঙ্কের ভেতরে। একটু দেখেন তো অঙ্কের ভেতরে এরকম কোনো শর্ত পান কিনা। হ্যাঁ, রেডিমেড শর্ত, এই যে এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, আপনি এটা ইকুয়াল টু এটা করে ফেলেন, অঙ্কে এর মান বের হয়ে যাবে, ঠিক আছে। অঙ্ক সলিউশন করা খুবই সোজা। তো এখানে একটু ঝামেলায় পড়বেন, কি ঝামেলা, যেমন ধরেন আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম কি সি, ওকে। খেয়াল করেন, তাহলে আপনার শর্তটা আপনি কি পাইলেন, এ বি ইকুয়াল টু বি সি, এটাই শর্ত। জাস্ট আপনি এবির দূরত্ব বের করবেন, বিসির দূরত্ব বের করবেন। এখন আস্তে আস্তে আপনি দূরত্ব বের করতে যাচ্ছেন। দেখেন আপনি যখন এবির দূরত্ব বের করবেন, খুব সুন্দর করে এবির দূরত্ব কি করতে পারবেন, বের করতে পারবেন। খুব সুন্দর করে দূরত্ব, এবির দূরত্ব বের করতে পারবেন। চলেন বের করি।
আমি এখান থেকে করি 4 মাইনাস যদি করি তাহলে কত হয় 4 প্লাস 5 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 7 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে রুট ওভার আপাতত দিচ্ছি না, ইকুয়াল টু কত হবে বিসির দূরত্ব। এখন কিন্তু আপনি বিপদে পড়ে গেছেন, যে বিসির যখন দূরত্ব বের করবেন তখন তো সি বিন্দুর স্থানাঙ্ক দরকার, না হলে তো আপনি দূরত্ব বের করতে পারবেন না, আর আপনাকে তো দূরত্ব বের করতেই হবে। তাহলে এখন দূরত্বের এগুলো জায়গা থেকে এগুলো কাজ স্টপ রেখে আপনি এখন চিন্তা করেন যে সি বিন্দুর একটা স্থানাঙ্ক কোথা থেকে পাওয়া যায়। যদি আমি সি বিন্দুর স্থানাঙ্ক পাই তবেই আমি ম্যাথটা কমপ্লিট করতে পারবো, তাছাড়া করতে পারবো না। তো চলেন দেখি এই বিন্দুটাও কোন অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে। এক্স অক্ষের উপরে হলে একটা মান এমনি অটোমেটিক আমরা জানি, এখন কি আরেকটা মান দরকার না? খেয়াল করেন এই যখনই আপনি দূরত্ব হিসাব করতেছেন তার মানে এটা কি আছে, লম্বা লম্বি আছে, বাঁকা দিকে কখনো কি হয় না, দূরত্বের হিসাব হয় না। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এত। এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এত। তাহলে এই বিন্দুতে যে এটা স্থানাঙ্ক, তাহলে এই 4 আসলে কতটুকু, এই 4টা কার মান, এক্স এর মান। তাহলে ওই 4 কতটুকু, ওয়াই অক্ষ হতে ওইটুকুর দূরত্ব। তার মানে কি এখানে দেখুন চিন্তা করেন ওয়াই কোথায়, এখানে না, তার মানে এখান থেকে এইটুকুর দূরত্ব কত, 4। তো এখানে যতটুকু দূরত্ব এখানেও তো ততটুকু দূরত্ব, সুতরাং এই যার মান কত, 4। যদি বোঝেন তাহলে অঙ্ক পাবেন, যদি না বোঝেন তাহলে অঙ্ক পারবেন না। ঠিক আছে তো? তাহলে এখন এই দুইটার এখন দূরত্ব বের করেন, তাহলে 4 মাইনাস কত, 4 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কোয়ার। এ পাশে রুট আর এ পাশে রুট কি করে দিছি, উঠাই দিছি। আর এখানে 5 আর 4 কত হয়, 9, 9 9 কত 81 প্লাস কে স্কোয়ার প্লাস কত 14 কে প্লাস 49 কত হয় কে স্কোয়ার। এই কে স্কোয়ার আর এই কে স্কোয়ার কাটলে কে ইকুয়াল টু সম্ভবত 65/7 বাড়াবে, একটু দেখে নি। হ্যাঁ -65/7, ক্যালকুলেশন নিজেরা করে নেবেন। এটা কি আমরা কের মান পেয়ে গেছি না, এই যে কের মান পেয়ে গেলাম, আমার কি অঙ্ক শেষ? আচ্ছা আমরা কিছু করছি, আমরা তো কিছু করি না, আমরা অঙ্ক পড়ছি, একটা ফরম্যাট তৈরি করছি, এরপর আমরা ওকে প্রশ্ন করছি যে তোমার কি দরকার, ও আমাদেরকে বলে দিছে যে এই দরকার, এই কাজ করো। তো আমি এখন যে অঙ্কগুলো করতেছি এই অঙ্কগুলো করার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের স্টাইলটা শেখা, যে আপনি জ্যামিতি অঙ্ক কিভাবে করবেন। যদি এই স্টাইলটা না শিখতে পারেন আপনি ওই এক এক অঙ্ক এক এক রকম মনে রাখবে, এদিকে 10টা করবেন ওইদিকে 20টা অঙ্ক ভুলে যাবেন। ঠিক আছে? তো এরপরে আমি কি দেখাবো, এগুলোর শর্টকাট দেখাবো। ঠিক আছে, কি দেখাবো, শর্টকাট দেখাবো। এটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টস করে উঠায় নেন। ওয়াও, জি ভাই বুঝছি, সবাই বুঝে গেছে। সঞ্জিদা, নাদিম ভাই, অ্যালভিনা, তপন, তপন সরকার, গুড, ভেরি গুড। ঠিক আছে,
হ্যাঁ, এখন আমি সংক্ষেপে 4টা অঙ্ক বলে দিই যে এত বুঝে বুঝে অঙ্ক করার আসলে সময় নাই। আপনারা এই অঙ্ক কিভাবে করবেন, এই অঙ্কগুলো কিভাবে করবেন, 4টা অঙ্ক আমি বলে দিচ্ছি। এই ম্যাথটা কত ছিল? পেজ পেজ ছিল 9, আর এক্সাম্পল ছিল এক্সাম্পল ছিল 6। এরপরে হলো, এরপরে কত পেজ 11, এক্সারসাইজ একটা করতো 18, তারপরে এক্সারসাইজ 20, এক্সারসাইজ কত 21। হ্যাঁ, এই 3টা অঙ্ক এখন এর সাথে একবারে দেখাই ফেলবো। তাহলে আমি অঙ্কগুলো থেকে আমি ডাটাগুলো নিব শুধু, ঠিক আছে? যেমন ধরেন এই যে এক্স, এই এক্স এক্সাম্পল 6 নাম্বারের ভিতরে দেওয়া কি কি আছে আসলে দেখেন কি কি দেওয়া আছে। এই যে একটা বিন্দু দেওয়া আছে, এই যে একটা বিন্দু দেওয়া আছে, আর আপনাকে বের করতে বলছিল কি কে এর মান, তাই তো? তাহলে এগুলো একটু নোট করে নেন। যেমন ধরেন একটা বিন্দু দেওয়া আছে কত -5 -7, আর একটা দেওয়া আছে কত 4 কে, আর বের করতে বলছে কি কে। ঠিক আছে? তো এই অঙ্কটা আমি পড়ি। 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কে বলছে যে কোন বিন্দুর কোটি হলো 3। কোন বিন্দুর কোটি 3, কোটি মানে কি ওয়াই এর মান। বলছে যে কোন বিন্দুর কোটি 3 এবং ওয়ার দূরত্ব 5 হইতে 4 একক হইলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। তার মানে আমাকে নির্ণয় করতে বলছে কি ভুজ, সেটা আমি ধরে নিলাম কত এক্স, আর কোটি দেওয়া আছে কত 3, তাহলে কি একটা স্থানাঙ্ক হলো না? বলছে যে এটা হইতে আরেকটা দূরত্ব দেওয়া আছে কত 5,3, এবং তাদের দূরত্ব দেওয়া আছে কত 4। ঠিক আছে? তো পরের অঙ্কটা পড়ি 20 নাম্বার। বলছে যে একটি বিন্দুর কোটি ওয়ার ভুজের দ্বিগুণ। একটি বিন্দুর কোটি ওয়ার ভুজের কি দ্বিগুণ। তাহলে ভুজ যদি হয় এক্স, কোটি হবে কত 2x। এরপরে বলছে যে দ্বিগুণ যদি ওয়ার দূরত্ব 4,3 হয়, দূরত্ব কত 4,3, তাহলে ওটার দূরত্ব কত হবে √10। 21 নম্বর অঙ্কে বলছে যে ওয়াই অক্ষ ও 7,2 বিন্দু হইতে, তাহলে একটা বিন্দু দেওয়া আছে কত 7,2 হইতে A5 বিন্দুটির দূরত্ব সমান হইলে, A5 বিন্দুটির দূরত্ব সমান হইলে A এর মান কত। ভালো করে খেয়াল করে দেখেন, 4টা অঙ্কের কথা অনেক রকম, কিন্তু ঘটনাটা কি একই রকম ঘটনা না? এই অঙ্কে আপনাকে বের করতে বলছে কি কে এর মান। তার মানে কি দরকার, একটা সমীকরণ দরকার। এই যে কে এর মান বের করব, যে কোনো একটা সমীকরণ পাইলে। এই অঙ্কে কি বের করতে বলছে, এই বিন্দুর স্থানাঙ্ক। এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য কার মান দরকার, এক্স এর মান দরকার। কয়টা জিনিসের মান দরকার, একটা। তাহলে একটা কি দরকার, সমীকরণ। এটাতে কি বলছে, এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য কয়টা মান দরকার, কার মান, এক্স এর মান। তাহলে দরকার কি একটা সমীকরণ। এই বিন্দুটার কার মান নির্ণয় করতে বলছে, এর মান। কয়টা মান, একটা। তার মানে দরকার কি একটা সমীকরণ। ঠিক আছে? তো সেই সমীকরণটা বলে দিলি তো শেষ। সব সময় এই সমীকরণটা হবে এই দুই বিন্দুর দূরত্ব ইকুয়াল টু এটা। ঠিক আছে? এই দুই দূরত্ব তো বের করতে পারি নাকি, এই দুই বিন্দুর দূরত্ব ইকুয়াল টু এটা, এই দুই বিন্দুর দূরত্ব ইকুয়াল টু এটা, এই দুই বিন্দুর দূরত্ব ইকুয়াল টু এটা। তাহলে প্রত্যেকটা অঙ্কের যে মান দরকার সেই মানটা কি বের হয়ে যাবে। তাহলে আপনারা এটা একটু উঠাই নেবেন কিভাবে, 4টা অঙ্ক করে ফেলবেন একটু পরে। আমার কথা কি বোঝা গেছে, একটু কমেন্টস করেন আমার কথা কি বোঝা গেছে কিনা। আমার কথা কি বুঝতে পেরেছেন কি না একটু কমেন্টস করেন, যে ম্যাথটা বুঝতে পারছি বা এই 4টা ম্যাথ এভাবে করতে পারবো।
ওকে, সবাই পারবে, ভেরি গুড। তাহলে নিশ্চয়ই উঠানো হয়ে গেছে, তাহলে এই ম্যাথগুলো আমাদের কমপ্লিট। ওকে, তাহলে এখানে আর কঠিন তেমন কোনো ম্যাথ নাই, এগুলো আপনারা পারবেন। সামনের দিকে যাই। আচ্ছা, একটা ম্যাথ করি, এটা হলো 14 পেজের উদাহরণ 3। 14 পেজ উদাহরণ 3, এমনি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে আপনারা করতে পারবেন। 14 পেজ উদাহরণ 3। পেজ কত আর এক্সাম্পল কত? 3। এই ম্যাথটা করি। দেখেন, এই ম্যাথটা প্রথমে দুইটা বিন্দু দিছে, একটা হলো 3, 2 আর একটা হলো 6, 8। দুইটা বিন্দু কি কি দিছে? 3, 2 আর একটা 6, 8। 6, 8 এই দুইটা বিন্দু দিছে। এই দুইটা বিন্দু দিয়ে আপনাকে বলছে এদের সমদ্বিখণ্ডক ও সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমি অঙ্কটা করবো না, শুধু ফিগার আঁকাই আপনাকে বোঝাই দেবো। প্রথমে 1 নম্বর অঙ্ক কি বলছে, যে এই দুইটা বিন্দুর সংযোজক রেখার। তাহলে আপনি সামনের দিকে না পড়ে আগে সেই কাজটা করেন। এই দুইটা বিন্দু, তার মানে আপনি একটা বিন্দু নেন, এই যে একটা বিন্দু, এই যে কি আরেকটা বিন্দু। একটা বিন্দুর স্থানাঙ্ক কত? 3, 2। আর একটা বিন্দুর স্থানাঙ্ক কত? 6, 8। এই দুইটা বিন্দুর কি বলছে? সংযোজক রেখার। খেয়াল করে দেখেন, আমি এখানে কোনো অক্ষ অঙ্কন করছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। একটা বিষয় মনে রাখবেন, যে আপনি যখনই ইচ্ছা করে, আপনার দরকার নাই আপনি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকাই অঙ্ক করতে যাবেন, তখন আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মারবেন। আপনি নিজেই নিজের ফাঁদে পড়ে যাবেন, মিলাইতে পারবেন না, আপনার অনেক সময় নষ্ট হবে। তো যেই অঙ্কে অক্ষের প্রয়োজন আছে সেখানে আমরা অক্ষ নিয়ে চিন্তা ভাবনা করব। যেখানে কোনো অক্ষের হিসাবই দরকার নাই, সেখানে অযথা আমরা কি করব, বেশি উৎসাহী হয়ে অযথা অক্ষকে কি করে আনবো না, টানে আনবো না। ঠিক আছে, টেনে আনবো না। তো এখন বলছে কি, এই দুইটা বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দুর কি করো, স্থানাঙ্ক নির্ণয় করো। এটাকে আমাকে করাইতে হবে। মধ্যবিন্দুর সংযোজক মানে কি, গড়। মুখে মুখেও যদি করি 3 আর 6 কত হয় 9, তাহলে এই বিন্দুর একটা স্থানাঙ্ক কি 9/2। আর একটা স্থানাঙ্ক কি 2 আর 8 কত 10, 2 দ্বারা ভাগ দিলে কত 5। আনসার। ঠিক আছে তো বিষয়টা? ওকে, সবাই বুঝছি তো? পরের স্টেপটা আমি করি। এবার বলছে যে 2 নাম্বার, এখানে দুইটা অঙ্ক আছে। 2 নাম্বার বলছে যে এত এত বিন্দুদের সংযোজক রেখার সমত্রিখণ্ডক বিন্দু। সমত্রিখণ্ডক, তাহলে আবার একটা বিন্দু নেই, বলছে যে এত বিন্দু, সেটা কত? 3, 2। আর একটা বিন্দু নেই, কত? 6, 8। বলছে এই দুটোর সংযোজক রেখার কি বিন্দু? সমত্রিখণ্ডক বিন্দু। এই জিনিসটাকে আমি সমান যদি 3টা ভাগে ভাগ করতে চাই, তাহলে এর ভিতরে কয়টা বিন্দু দরকার? আরো 2টা বিন্দু দরকার। তো ধরেন এই জায়গায় একটা বিন্দু নিলাম, আর এই জায়গায় একটা বিন্দু নিলাম, এবং এই বিন্দু, এই ভাগটা, এই ভাগটা, এই ভাগটা কি সমান। আমাকে বলছে এই দুইটা বিন্দুর কি করো, স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখন কিন্তু আপনি আর ওই গড় টরের কোনো সূত্র কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। তাহলে কি করবেন, আসলে আমরা একটু বুদ্ধি করে দেখি। যে আমাকে মনে করেন যে এই বিন্দুর কি বের করতে বলছে, স্থানাঙ্ক। তো এই জায়গার তো এগুলো কিন্তু সমান ভাগে বিভক্ত করছে। এখানে দেখেন, আমি যদি একটা অনুপাতের হিসাব করি, বাম পাশে কয় ভাগ, ডান পাশে কয় ভাগ, 2 ভাগ। ঠিক আছে না, অনুপাত পাইছি না? এখন যদি আপনি এই যে এই জিনিসগুলো যদি একটু ভুলে পুরো চিত্রটার দিকে তাকান, এই চিত্রটা কি কোনো চিত্রের মতো মনে পড়ে আপনার? যে এরকম কোন চিত্র পড়ছিলাম আমরা? কোন চিত্র, সবাই মনে করার চেষ্টা করেন। হ্যাঁ, অন্তর্বিভক্তির চিত্র এরকম ছিল, একেবারে হুবহু অন্তর্বিভক্তির চিত্র এরকম না, এরকম ছিল। তো আমি বলছিলাম যে এরকম জায়গাগুলোতে যে কোনো 3টা কন্টেন্ট যদি দেওয়া থাকে, তাহলে ওই সূত্রতে বসালে অবশ্যই তার কি পরবর্তী কন্টেন্টটা আপনি পাবেন। তাহলে এখানে দেখেন, একটা কন্টেন্ট আপনাকে দেওয়া আছে, 2টা কি দেওয়া আছে, 3টা কি দেওয়া আছে, এটা কি দেওয়া নেই। তাহলে আপনি এখন অন্তর্বিভক্তির সূত্র যদি ব্যবহার করেন, তাহলে কি এক্স ওয়াই এর মান পাবেন না? এক্স ওয়াই এর মান পেয়ে যাবেন। আর এক্স ওয়াই এর মান পাইলে এই জায়গার স্থানাঙ্কও কি আপনি পেয়ে গেলেন। তাহলে এই জায়গার স্থানাঙ্ক আর এই জায়গার স্থানাঙ্ক জানেন, এটা তাদের কি মধ্যবিন্দু, যেহেতু সমান ভাগে বিভক্ত করছে, তখন কি এই দুটো স্থানাঙ্ক থেকে তাদের মধ্যবিন্দুর সূত্রটা ইউজ করতে পারবেন না? এই তো, তাহলে আপনারা নিজেরাই করবেন। আমি 80% অঙ্ক আসলে ফিগার আকারে আপনাদেরকে এভাবে বুঝাই দেবো, একটা জায়গাতে নিয়ে গিয়ে ছাড়িয়ে দেবো। ক্যালকুলেশনটা আপনাদের করতে হবে, কারণ আমি এত কিছু করলে লাইভ ক্লাসে আগাইতে পারবো না। ঠিক আছে, এই এই কনসেপ্টটা কি বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা, একটু জানান আমাকে।
অনেকেই কমেন্টস করতেছে আমার টাইম লাইনে যে ভাইয়েরা আগে অ্যাডমিশনে ছিল, আমার ক্লাসও করছে। আসলে মিস করার মতো ভাই, গাজীপুরকে আসলে ভোলা যায় না। মানে গাজীপুর আসলে অন্যরকম জিনিস। ইয়াসিন ভাই বলছে মিস করার মতো ভাই। কামরুল হাসান ভাই বলছে যে অনেকদিন পর দেখলাম, কোচিং এর কথাগুলো মনে পড়ে গেল। মে আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ ভাই। আর শ্রদ্ধেয় বড় ভাই মুনতাসির মামুন ভাই, জি স্যার বুঝেছি ভাই। আপনি স্যার, আমি স্যার হইতে যাব কেন? আমি তো ছোটদের কাছেই স্যার না, আর আপনারা তো সিনিয়র, ঠিক আছে? আমি তো শুধু আসমাউল আপনাদের কাছে। হ্যাঁ, এটা এটা কি ক্লিয়ার তো না সবাই? এই যে লাইভ ক্লাসের পরেই আপনারা এগুলো করে ফেলবেন, লাইভ ক্লাসের পরেই আপনারা এগুলো করে ফেলবেন নিজে নিজে, একেবারে রাখবেন না। রাখলেই পরে কিন্তু আর পারবেন না, ঠিক আছে? শেষ, শেষ। ওকে, এবার আমি আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করি। আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করব, সেই সাথে একটা ম্যাথেরও একটু আগায় দিব আপনাদেরকে। তাহলে আপনারা ওই রিলেটেড যত ম্যাথ থাকবে, ওই রিলেটেড যত ম্যাথ থাকবে সবগুলো আপনারা পারবেন, ঠিক আছে? যেমন ধরেন, ম্যাথটা হইতে পারে সেম ম্যাথ, ম্যাথটা হইতে পারে বর্গক্ষেত্রের জন্য। কার জন্য? বর্গক্ষেত্রের জন্য। ম্যাথটা হইতে পারে, এটা কি, আয়তক্ষেত্রের জন্য। ম্যাথটা হইতে পারে কি, এটা সামান্তরিক। ম্যাথটা হইতে পারে সামান্তরিকের জন্য। ম্যাথটা হইতে পারে রম্বসের জন্য। এখন আমরা যে ম্যাথটা করব, ধরেন আমি হয়তো বা রম্বসের ম্যাথ করব, কিন্তু ওটা কিন্তু রম্বসের না বলে ওটা বর্গক্ষেত্র বলতে পারে, রম্বসের না বলে আয়তক্ষেত্র বলতে পারে, সামান্তরিকের ক্ষেত্রে বলতে পারে। তো যেটার ক্ষেত্রেই বলুক না কেন, যেটাই বলুক না কেন, আমরা এই ধরনের সব ম্যাথগুলো কি একভাবেই করব, এবং একটা ম্যাথই করব, বইতে যতগুলো ম্যাথ আছে সবগুলো হয়ে যাবে, ঠিক আছে? বিষয় দেখেন, কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। এই কয়টা জেনে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা একটা কমন বিষয় আমরা জানি, ঠিক আছে? একটা কমন অনুসিদ্ধান্ত আমরা জানি যে যেই চতুর্ভুজগুলোর বিপরীত বাহুগুলো সমান, অথবা চারটা বাহুই সমান, অথবা চারটা বাহুর সমান আমি বাদই দিই, বিপরীত বাহুগুলোই শুধু সমানের কথা বলি। কারণ বিপরীত বাহুগুলো সমান হইলে অটোমেটিক বর্গক্ষেত্রেও চলে আসে, তারও তো বিপরীত বাহুগুলো সমান, তাই না? তো যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, তাদের ক্ষেত্রে আপনি এই কনসেপ্টটা কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। সেটা কি কনসেপ্ট? যেই চতুর্ভুজগুলোর বিপরীত বাহুগুলো সমান, তাদের কর্ণদ্বয় যদি যোগ করা হয়, তাহলে অবশ্যই কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে বিভক্ত করবে। আবার বলতেছি, যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, তাদের কর্ণ দুইটা যদি যোগ করা হয়, তাহলে ওই দুইটা কর্ণ পরস্পরকে সমান দুই ভাগে কি করবে, বিভক্ত করবে, ঠিক আছে? এক্সাম্পল হিসাবে, আমি যদি এখান থেকে এটার একটা কর্ণ অঙ্কন করি, আর এখান থেকে যদি এটার একটা কি অঙ্কন করি, কর্ণ অঙ্কন করি, তাহলে এই যে বিন্দুটা, এই কর্ণটাকে কি করছে, বিভক্ত করছে না? আবার এই কর্ণটা ওই কর্ণকে কি করছে, বিভক্ত করছে না? এখানে অনুসিদ্ধান্তের বিষয়টা হলো যে এই কর্ণ ওকে যে বিভক্ত করছে, এই পাশ আর এই পাশ কি সমান। আবার এটা যে ওকে বিভক্ত করছে, এই পাশ আর এই পাশটা কি সমান। সেটা শুধু এটার জন্যই না, এটার জন্য, এটার জন্য, যে এই কর্ণটা এইটুকু আর এইটুকু সমান, আবার এইটুকু আর এইটুকু কি সমান। তার মানে এই বিন্দুটা, তাহলে ধরেন আমি যদি নাম দিই এ বি সি ডি, আর এই বিন্দুটা যদি আমি নাম দিই কত, ও, খেয়াল করে দেখেন, ও বিন্দুটা কি বিডির মধ্যবিন্দু না? অবশ্যই মধ্যবিন্দু, কারণ সমান দুই ভাগে বিভক্ত করছে। ও বিন্দুটা এসির কি মধ্যবিন্দু না? মধ্যবিন্দু। তাহলে এগুলোর ক্ষেত্রেও যদি আমি কাজটা কমপ্লিট করি, এ বি সি ডি, ও, এখানেও একটা কর্ণ আঁকি এ বি সি ডি, আর এটা আমার কত, ও। এটাও যদি একটা কর্ণ আঁকি এ বি সি ডি, এটা আমার কি, ও। সবগুলোর ক্ষেত্রে তাহলে কি বোঝাচ্ছে, যে এই ও বিন্দুটা এই কর্ণেরও মধ্যবিন্দু, ওই কর্ণেরও মধ্যবিন্দু।
এই ও বিন্দুটা এই কর্ণেরও মধ্যবিন্দু, ওই কর্ণেরও মধ্যবিন্দু, চারটার ক্ষেত্রেই কি সেম। শুধুমাত্র এই একটা অনুসিদ্ধান্ত মাথায় রাখলেই আমরা এই চারটা রিলেটেড যত ম্যাথ আছে, কম করে হলেও 5টা 6টা ম্যাথ আপনি পাবেন, সব ম্যাথগুলো কি একবারে হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যাথটা আমি একটু পরে করতেছি। এখান থেকে যদি কোনো কিছু উঠানো লাগে আপনার, তাহলে উঠাই নিতে পারে। জি, আশা করি উঠানো হয়েছে, বুঝতেও পারছেন। আপনারা কি বুঝতে পারছেন তো নাকি? একটু দুই একজন বলেন দেখি বুঝছেন কিনা। বুঝছেন সবাই? ওকে, তাহলে আমরা এই কনসেপ্টের একটা অঙ্ক করব। সেটা হলো 17 পেজের উদাহরণ 7 নাম্বার। 17 পেজের উদাহরণ 7 নাম্বার। ওকে, 17 পেজের উদাহরণ 7 নাম্বার। কি ব্যাপার, আমি কমেন্টস দেখতে পারি না কেন যেন? এটা কখন কমেন্টস করছে? জি ভাই, শোনা যায়। এখন শোনা যায় কেন? শোনা যায় তো অনেক আগে বলছে। হ্যাঁ, ক্লিয়ার তো নাকি সবার কাছে? ওকে, এখন দেখেন আমি 17 পেজের এই যে 7 নাম্বার অঙ্কটা করব। তো এই অঙ্কটা কেমন ভাবে আসতে পারে? যে কোনো ভাবে আসতে পারে। এখানে দেওয়া আছে রম্বস রিলেটেড, ঠিক আছে, রম্বস দিয়ে দেওয়া আছে। এখানে বলছে যে অঙ্কটা বলছে এ বি সি ডি রম্বসের। তবে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা কি? আপনি যেন তেন চিত্র আঁকাইলে হবে না, যে আপনি এমনি একটা রম্বস আঁকাইলেন, স্থানাঙ্কগুলো বসাইয়ে ম্যাথ করলেন, তাহলে হবে না। তবে মজার বিষয় কি জানেন? এই বইতে এই রিলেটেড কম করে হলেও আটটা থেকে 10টা অঙ্ক আছে এই বইতে। ঠিক আছে, 8টা থেকে 10টা অঙ্ক আছে। শুধুমাত্র ওই যে উদাহরণের 2 নাম্বার অঙ্ক ছাড়া যে কোনো অঙ্কে আপনি যে কোনো ভাবে মান বসাবেন, আপনার অঙ্ক মিলে যাবে। সবগুলো ম্যাথে আপনি যেমনি মান বসাবেন, আপনার ম্যাথ মিলে যাবে। ঠিক আছে, কিন্তু কথা হয়েছে যে এগুলো যে স্যারেরা ঘুরাই দেন, এটা আপনি কিভাবে বুঝবেন? এই জন্য আসলে ওভাবে করলে হবে না। রম্বসটার আসলে কোন বিন্দুটা কোথায়, এটা আপনাকে হিসাব করে করে কি করতে হবে? বসাইতে হবে। ঠিক আছে, তো আসেন বসাই ফেলে। হ্যাঁ, আপনাকে বলছে যে এ বি সি ডি রম্বসের এ বি ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত। এ বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হলো -2 -1, -2 -1। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হলো 1 আর 3। সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5 আর 6। আর ডি বিন্দুর স্থানাঙ্ক আমাকে কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি বলছি কি এগুলো একটু হিসাব করে করে বসাইতে হবে, যেন তেন ভাবে বসাইলে হবে না। ঠিক আছে, এটা হলো এক্স, এটা কি আমার ওয়াই। খেয়াল করেন এ বিন্দুটা কত? -2 -1। তাহলে আপনি আসেন, এই যে -2 মাইনাস মানে -2 পর্যন্ত আসলাম, 1 আর কত 2। আর এটা কত? এক্স এর মান কত? ওয়াই এর মান -1। -1 কোন দিকে? এদিকে। তার মানে এটা হলো আপনার একটা বিন্দু। সেটা কি বিন্দু? এ বিন্দু। এবার আসেন কত? 1 আর কত 3। তাহলে এদিকে আসেন 1 আর 3 কোথায়? 1 2 3 এরকম একটা জায়গায়। সেটা কত? বি। ওকে, এবার কত? 5 আর 6। তাহলে 1 2
3 4 5 নাকি? আর 6 কোথায় হবে? একেবারে এরকম উপরে কোনো একটা জায়গায় হবে, তাই না? এরকম উপরে কোনো একটা জায়গায় হবে। আর ডি বিন্দু, এখন ডি বিন্দুটা কোথায় হবে দেখেন, রম্বসটা কি এদিকে এদিকে হেলে আসে না? যেমন ভালোভাবে বোঝার জন্য মনে করেন যে আমি এরকম ভাবে করতে পারি, এখানে দিতে পারি এটা, তাহলে এরকম ভাবে হেলে আসে, তাহলে রম্বস হওয়ার জন্য আরেকটা বিন্দু কোথায় হবে? এদিকে কোথাও একটা হবে, ঠিক তো? তাহলে যদি ধরেন আমি একটা বিন্দু যদি এখানে নিই, এখানে যদি নেই, এখন দেখেন এটা কিন্তু আমার রম্বস হয়ে যায়, এটা কিন্তু আমার রম্বস হয়ে যায়। এটা আমার কি বিন্দু ছিল? সি বিন্দু। আর এটা আমার কি ছিল? ডি বিন্দু। তো কথা হয়েছে যে আপনাকে কিন্তু এভাবে হিসাব করে করে রম্বস বানাইতে হবে। কেন? কারণ বি বিন্দু মনে করেন যে এখানে, তো আপনি এমন ভাবে লিখছেন যে বি বিন্দুটা এখানে না হয়ে এখানে এখানে দিছেন অথবা এখানে দিছেন, তাহলে কিন্তু আপনার সেম রেজাল্ট কি বেরোবে না। ওকে, তাহলে এভাবে আমাদের কাজ হলো প্রথমে এভাবে একটা চিত্র অঙ্কন করে নেওয়া, আর এ বিন্দুর স্থানাঙ্কগুলোর মান বসায় দিই কত? -2 আর -1। বি বিন্দু কত? 1 আর হলো 3। সি বিন্দু কত? 5 আর 6। আর ডি বিন্দু আমরা কি করব? বের করব। ঠিক আছে, ডি বিন্দু বের করব। তো আসেন এগুলো আমাদের শর্ত অনুযায়ী আমরা ওই যে কন্ডিশনে এই অঙ্কগুলো করব, এই কর্ণটাও যোগ করে দিই, এই কর্ণটাও কি যোগ করে দিই, আর এই বিন্দুটা অবশ্যই কি সবার মধ্যবিন্দু। তাহলে আপনি প্রথম যে কাজটা করবেন, মানে এই স্থানাঙ্কটা বের করার জন্য প্রথম যে কাজটা করবেন সেটা হলো যে জানা যে কর্ণের দুই প্রান্তের মান দেওয়া আছে, জানা যে কর্ণের দুই প্রান্তের মান দেওয়া আছে তার মধ্যবিন্দু আগে বের করে নেবেন। তাহলে জানা কোন দিকে? এর মানটা জানেন, এ মানটা আপনি কি জানেন না, তার মানে এটার কথা বলিনি। এই বিন্দুটা জানেন, এই বিন্দুটা জানেন, তার মানে আমি এটার কথা বলতেছি। ঠিক আছে, তাহলে মনে করেন যে আমি এই ওই বিন্দুর স্থানাঙ্ক যদি কত ধরি? পি আর কিউ ধরি, তাহলে এই ও বিন্দুটা এটা আর এই বিন্দুর কি মধ্যবিন্দু না? তাহলে চলেন আমরা কাজ করি। পি ইকুয়াল টু তাহলে কি লেখা যাবে? ভুজদ্বয়ের যোগফল -2 প্লাস কত? 5 ডিভাইডেড বাই 2 কত হবে? 3/2। কিউ বিন্দু বের করি, -1 প্লাস কত? 6 ডিভাইডেড বাই কত? 2 ইকুয়াল টু কত? 5/2। ঠিক আছে, তাহলে আপনি জানা দিক থেকে এই বিন্দুর কি পাইলেন? মানটা পেয়ে গেলেন। এখন কি করেন? অজানার দিক দিয়ে আবার ওই সূত্রটাই ব্যবহার করেন, অঙ্ক কি শেষ। মধ্যবিন্দুর স্থানাঙ্ক জানেন কত? পি কিউ। আর এটার মান কত? এটা। এটার মান কত? এটা। তাহলে এদিকে যদি মধ্যবিন্দু পি ইকুয়াল টু আপনি লেখেন, পি ইকুয়াল টু যদি লেখেন, তাহলে এখানে কত আছে? 1, এখানে কত? এক্স ডিভাইডেড বাই 2। পি বিন্দুর মান কত? 3/2 ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই কত? 2। 2 2 কাটেন, এক্স ইকুয়াল টু কত? 2। ঠিক আছে, সেম ভাবে আরেকটাতে বসাই দিলে কার মান বের হয়ে যাবে? ওয়াই এর মান বের হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে যত অঙ্ক থাকবে প্রথমে জানা দিক থেকে মানটা বের করে নেব মধ্যবিন্দুর, পরে অজানার দিকে বসাই দিলে ওটার কি পাবো? মান পাবো। ঠিক আছে, তো এই অঙ্কের ক্ষেত্রে আবার আপনাকে বলছে এইটা স্থানাঙ্ক বের করার পরে বলছে যে রম্বসের ক্ষেত্রফল কত। তো আপনারা তো রম্বসের ক্ষেত্রফল জানেন, তাই না? রম্বসের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। তো আপনি যখন এ বিন্দুর স্থানাঙ্ক জানিয়ে যাবেন, আপনি কি বিডির দূরত্ব বের করতে পারবেন না? এ বিন্দুর স্থানাঙ্ক জানেন, এ বিন্দুর স্থানাঙ্ক জানেন, আপনি কি এসির দূরত্ব বের করতে পারেন না? বসায় দেন, ক্ষেত্রফল বের হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম অঙ্ক বইতে অনেকগুলো দেখবেন, আপনারা এইভাবে করবেন। ঠিক আছে, দেখেন বুঝতে পারছেন কিনা ভাই? বুঝতে পারছেন কিনা একটু কমেন্টস করে জানান, আমাকে একটু আশ্বস্ত করেন। বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন আমাকে। তপন সরকার বলছে যে ভাই আজকের বীজগণিতের পরীক্ষা কখন হবে? হবে ক্লাস শেষে আমার সুবিধা মতো সময়ে রাতে প্রশ্ন দিব, কালকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা দেওয়ার সময় পাবেন। কালকে দুপুর 12টার ভেতরে পরীক্ষা দিয়ে দিবেন। আর আপনার আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল কিন্তু আপনাদের ক্লাস হবে সকালবেলা। আজকের ভিতরে এই যে কয়টা অঙ্ক দাগাই দিলাম এই কয়টাও ম্যাথও করবেন, আবার আমার যে সাজেশন আছে সেটাও সলিউশন করবেন, করে খাতা রেডি করে রেখে দেবেন। কালকে কিন্তু নতুন অধ্যায় শুরু হবে। ঠিক আছে, সবাই আজকে রাতের ভিতরে যত রাতি হোক সবাই গ্রুপে থাকবেন, সবাই গ্রুপে থাকবেন, আর গ্রুপে একেবারে পুরো সাজেশন সলিউশন করে ফেলবেন। আমি হেল্প করব, একে অপরে হেল্প করে পুরো সাজেশন সলিউশন করে ফেলবেন। সেটা আজকেই, কাল বলে কোনো কথা নাই। ওকে,
তাহলে এই টপিকটা আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। দেখেন আমি কিন্তু ভেঙে ভেঙে করাচ্ছি যে আমাদের স্থানাঙ্কতে আসলে কত রিলেটেড বা কোন কোন টপিকের আপনি কি পাবেন, ম্যাথ পাবেন। আমি কিন্তু প্রত্যেকটা টপিকের একটা একটা করে ম্যাথ করাচ্ছি এবং ওই টপিকের ম্যাথগুলো কিভাবে পারা যাবে আমি কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। এখন যে কোনো ম্যাথ আসলেই কিন্তু আপনার পারার কথা, ঠিক আছে। আমি কিন্তু সেভাবে ভেঙে ভেঙেই করাচ্ছি। আশা করি আপনাদের এর জন্য সহজও মনে হবে, সহজও লাগবে। ঠিক আছে, তাইলে এই বিষয়টা বাদ। এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। টপিক বলতে পারেন, টাইপ বলতে পারেন, নেক্সট টাইপের ম্যাথে চলে যাই। নেক্সট টাইপ তাহলে কি হবে, আচ্ছা আরো কিছু বিষয় একটু ক্লিয়ার করি, ওকে। যেমন ধরেন এটা একটা কি বর্গক্ষেত্র, এটা কি রম্বস, রম্বস না হলেও রম্বসই আঁকাইছে আর কি। এটা কি আয়ত, এটা কি সামান্তরিক, এটা কি কেমন ত্রিভুজ, সম দ্বিবাহু ত্রিভুজ আঁকাইছি। এটা একটু ছোট না? হ্যাঁ। আর এটা কি, এটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। দেখি ফোনটা দেন তো, কাস্টমার ফোন করছে মনে হয় কোনো। এই ফোনে তো কাস্টমার স্যার ফোন করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। পাঠাতে চাইছিলাম বলতে কোথায় কোথায় পাঠাবো? আপনি ফেসবুক গ্রুপে ফাইল থেকে ক্লাস দেখেন, ফেসবুক গ্রুপে যে ফাইলে চেক করেন, সব ক্লাসই দেওয়া হয়ে গেছে। হুম। পণ্ডিত, এটা কি সমকোণী ত্রিভুজ, তাই না? আরেকটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে। এটা সমবাহু ত্রিভুজ। আর আর ধরেন আরেকটা কি তাহলে, এবার একটা সুন্দর ত্রিভুজ কি, এটা কেমন ত্রিভুজ, এটা বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো এগুলো কিন্তু ডুয়েটে কোনোদিন আসবে না, ঠিক আছে। কিছু কিছু বিষয় এখন জ্যামিতি ক্লাস যেহেতু করতেছেন, পরে আসলে লাইভ ক্লাসে এখানে আসলে করাবো কি করাবো না তার তো কোনো ইয়ে নাই। এজন্য কনসেপ্ট রিলেটেড যে জিনিসগুলো, এগুলো আসলে সবকিছু আলোচনা করার চেষ্টা করতেছি। এগুলো প্রশ্ন ডুয়েটে আসবে না, এটা আপনি কনফার্ম থাকেন। এগুলো হয়েছে যে অপমান থেকে বাঁচার জন্য, এই ম্যাথগুলো কি থেকে বাঁচার জন্য, অপমানের হাত থেকে। নতুন বিয়ের পরে আপনার শালিকা যদি এরকম একটা অঙ্ক দেয় আর আপনি যদি না পারেন, সেরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য এই বিষয়গুলো, ওকে। তো এই যে এই অবজেক্ট গুলোর, এইগুলোর নাম কি, এগুলোর নাম হলো শীর্ষবিন্দু, এগুলোর নাম হলো শীর্ষবিন্দু। তো এই ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা শীর্ষবিন্দু আপনাকে কি করা থাকবে, দেওয়া থাকবে প্রত্যেকটা। অথবা যদি নাও দেওয়া থাকতে পারে, এগুলোর ক্ষেত্রে যদি না দেওয়া থাকে তাহলে আপনি বের করতে পারেন না, এই যে এখনো দেখালাম। তারপরে ধরেন এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি, এ বি সি, এ বি সি, এ বি সি। এর শীর্ষবিন্দুগুলো দিয়ে আপনাকে বলল যে প্রমাণ করো যে শীর্ষবিন্দুগুলো একটা সামান্তরিকের শীর্ষবিন্দু, প্রমাণ করো যে শীর্ষবিন্দুগুলো একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, প্রমাণ করো যে শীর্ষবিন্দুগুলো একটা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। আর কিন্তু কিছু দেওয়া নাই। তো এক্ষেত্রে যারা ভুল করে সেটা হলো যে আমি যদি একটা বর্গক্ষেত্রের সংজ্ঞা বলতে বলি, তাহলে বলে যে চতুর্ভুজের 4টা বাহু সমান এবং প্রতিটা কোণ সমকোণ, তাকে কি বলে, বর্গক্ষেত্র বলে। কিন্তু এখন মনে রাখবেন যে এই যে শীর্ষবিন্দুগুলো যে আপনাকে দিয়ে যেগুলো আপনাকে প্রমাণ করতে বলতেছে, এখানে কোণের সংজ্ঞাতে যাওয়া যাবে না, মানে কোন রিলেটেড কোনো কথাবার্তা বলা যাবে না, ঠিক আছে। কেননা আপনি ওই শীর্ষবিন্দু দিয়ে তার কোণ কি করতে পারবেন না, সহজ বের করা যাবে না বলে কোনো কথা নাই, কিন্তু সহজে বের করতে পারবেন না। এজন্য আপনাকে শুধু দূরত্বর মতো করে বাহু কর্ণ টর্ণ এগুলো দিয়ে প্রত্যেকটার প্রমাণ দিতে হবে, ঠিক আছে। তাহলে সেম ভাবে আমি যদি বলি যে বর্গক্ষেত্র কাকে বলে, তাহলে আপনারা কিভাবে তাহলে এর সংজ্ঞা দিবেন? বলবেন যে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং তার কর্ণ দুটা সমান, তাহলে তাকে কি বলে, বর্গক্ষেত্র বলে।
তাহলে এটার শীর্ষবিন্দুগুলো যদি দিয়ে আপনাকে বলে যে এটা যে একটা বর্গক্ষেত্র, প্রমাণ করো, আপনি তাহলে কি প্রমাণ করবেন? দেখেন এখানে এগুলো সবই কি জানেন, আপনি স্থানাঙ্ক জানেন, তার মানে আপনি চারটা বাহুর দূরত্ব বের করতে পারবেন না, কর্ণ দুইটার দূরত্ব বের করতে পারবেন না। বের করার পরে যদি দেখেন যে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ, চারটা বাহুর মান যদি সমান হয় এবং এসি ইকুয়াল টু বিডি যদি কি হয়, সমান হয়, তাহলে কি প্রমাণ হয়ে গেছে না যে এটা একটা বর্গক্ষেত্র? এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। ঠিক এটার ক্ষেত্রে কি হবে ঘটনা, রম্বসেরও কি চারটে বাহু কি সমান, তাহলে এটার ক্ষেত্রেও আপনার কেমন প্রমাণ করতে হবে, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ, কিন্তু এটার কর্ণগুলো কেমন, এসি ইকুয়াল টু বিডি। ঠিক আছে, এটার কর্ণ দুইটা কি হবে না, সমান হবে না। যদি এই শর্তটা ফুলফিল হয় তাহলে এটাই কি রম্বস। ওকে, তো আমি বাকিগুলো বলতেছি না, এইভাবে শুধুমাত্র দূরত্বের মাধ্যমে এগুলো সবকিছু আপনি কি করতে পারবেন, প্রমাণ করতে পারবেন। ঠিক আছে, আর সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবেন যে এখানে কি করতে হবে, যে এই যে পিথাগোরাসেরটা প্রুভ করতে হবে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটুকুর মান আর এটার মান যদি সমান হয় তাহলে কি বুঝবেন, ওটা একটা সমকোণী ত্রিভুজ। আপনাদের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? একটু কমেন্টস করেন, কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? এগুলো আমার সূত্রতে লেখা আছে, সূত্রর শিটে। বুঝতে পেরেছেন? কই গেলেন সবাই? জি ভাই, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার তো নাকি? ওকে, আর বেশি বিষয় নাই, নেক্সট টাইপে চলে যাই। হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, করে না, না করলো সমস্যা নেই। অনেক কিছু হয় না বুঝছেন, একসাথে অনেক কিছু হয় না, একটা হওয়ার পরে আরেকটা হয়। আপনি অনেক কিছু করতে গেলেই বিপদে পড়বেন। তো এবার আসেন, এবার আমরা যে টাইপের অঙ্ক করব সেটা হচ্ছে যে কোনো একটা ইকুয়েশনকে, যেমন ধরেন একটা কার্তেশীয় ইকুয়েশনকে পোলার বানাবো, পোলার ইকুয়েশনকে কি বানাবো, কার্তেশীয় বানাবো। যেমন ধরেন এম এক্স প্লাস সি, আর একটা ধরেন আর কস থিটা মাইনাস কি আলফা ইকুয়াল টু ধরেন কে। তো এটা এই সমীকরণটা কি সমীকরণ, এই সমীকরণটা কার্তেশীয় সমীকরণ। কেন কার্তেশীয় সমীকরণ, এর ভিতরে কে কে আছে, এক্স আর ওয়াই আছে। আর এই সমীকরণটা কি সমীকরণ, পোলার সমীকরণ। কেন, এর ভিতরে আর আছে আর কি আছে, থিটা আছে। তার মানে এখন আমরা করব যে এই কার্তেশীয় সমীকরণটাকে পোলার সমীকরণে প্রকাশ করব, আর এই পোলার সমীকরণটাকে কি করব, কার্তেশীয় সমীকরণে প্রকাশ করব। তো প্রথমে এই কার্তেশীয় সমীকরণটা যদি আমি পোলারে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে এখান থেকে এক্স আর ওয়াই কে ওয়াই এর রিপ্লেসমেন্ট হিসাবে আর এবং থিটাকে কি করতে হবে, বসাইতে হবে। তো আমরা এক্স আর ওয়াই এর সাথে আর থিটার কোনো রিলেশন জানি কিনা একটু দেখে নিই। এক্স ইকুয়াল টু আমরা কি জানি, আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আমরা কি জানি, আর সাইন থিটা। তাহলে তো আমার কাজ শেষ, ওয়াই এর মান বসাই দেন, আর কত সাইন থিটা থিটা, এম এক্স কত, আর কস থিটা প্লাস কত সি, ইজ আনসার। এর ভিতরে কি এক্স ওয়াই আছে, এক্স ওয়াই নাই, আর থিটা আছে, আছে। সুতরাং এটা কি কি সমীকরণ, পোলার সমীকরণ, আনসার। এটা যদি আপনি একটু ভালো করে লিখতে চান লিখতে পারেন, কিভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন যে আর এখান থেকে মনে করেন যে এম কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস সি ইকুয়াল টু 0, এভাবে লিখে দিতে পারেন, অথবা এখানে আনসার দিতে পারেন। ওকে, কোনো সমস্যা নেই। তো খুবই সিম্পল না, 2 বছর আগেও এরকম একটা ম্যাথ ডুয়েটে আসছিল, মানে 1 মিনিটও লাগে না ডুয়েটে যে ম্যাথগুলো আসবে। ধরেন অনেক ম্যাথ আছে যেগুলো করতে 1 মিনিট লাগবে না, করতে পারলে 8 মার্কস, করতে পারলে 8 মার্কস। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে।
এটা কি সবাই বুঝছেন নাকি একটু বলেন, এটা সবাই বুঝছেন কিনা একটু বলেন। শেষ করে দেব, বেশি নাই। এরপরে আমরা মেসেঞ্জার গ্রুপে আসব। মাগরিবের নামাজের পর পর মেসেঞ্জার গ্রুপে সবাই আসব। মেসেঞ্জার গ্রুপে ততক্ষণ থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের সবগুলো অঙ্ক মানে খাতায় উঠানো হয়ে যাবে, সলিউশন না হয়ে যাবে। যে যেটা পারবেন না সেটা বলবেন মেসেঞ্জার গ্রুপে, একে অপরে ওটা করে করে আপলোড করে দিবে। যে মানে কি বলে, যেটা কোনোটাই কেউই পারবে না, আপনারা যদি কেউই না পারেন তাহলে সেটা আমি করে দেব। মাগরিবের নামাজের পর পর সবাই যারা ক্লাস করতেছেন, রেগুলার ক্লাস করেন অনলাইনে, সবাই মেসেঞ্জার গ্রুপে থাকবেন সবাই। এটা কি ক্লিয়ার নাকি? দুই একজন একটু বলেন যে ম্যাটটা দেখালাম। যে ম্যাটটা দেখালাম সবাই কি ক্লিয়ার? তপন ভাই, বুঝছি ভাই। সাব্বির ক্লাস করতেছে, ক্লিয়ার। সেম ভাবে তাহলে পরেরটা দেখাই। পরের ইকুয়েশনটা কি? পোলার। এটাকে কি বানাইতে হবে? কার্তেশীয়। তার মানে আর এর পরিবর্তে আপনাকে কি বসাইতে হবে? আর থিটার পরিবর্তে এক্স ওয়াই কে। তো এখানে দেখেন এই থিটাটা আবার এমন ভাবে জায়গায় আছে যে আপনি ওখানে থিটার মানটা ওইভাবে কি করতে পারবেন না, বসাইতে পারবেন না। আবার শুধু থিটার মান বসানো যায় না, এই যে এইভাবে বসানো যায়। যেহেতু এর ভিতরে আমার এক্স কে ঢুকাইতে হবে, এক্স ওয়াই কে। এক্স ইকুয়াল টু আপনি কি জানেন? আর কস থিটা। তার মানে আর কস থিটা এটা পৃথক একটা অবস্থা আপনার দরকার। এই যে থিটা মাইনাস আলফা, এখানে আপনি কি করতে পারবেন না, কোনো মান বসাইতে পারবেন না। আবার ওয়াই ইকুয়াল টু কি জানেন? আর সাইন থিটা। তাহলে এই যে এরকম একটা জিনিস দরকার, তাহলে আপনি ওটার পরিবর্তে ওয়াই বসাইতে পারবেন। এই অবস্থায় থাকা অবস্থায় কিন্তু আপনি কখনো এর ভিতরে কি করতে পারবেন না, মানটা বসাতে পারবেন না। তাহলে আমরা সূত্র একটা কাজ করে নেব, সেটা কি? এই যে আর কে রাখলাম, এখানে কস এ মাইনাস বির একটা সূত্র জানি, সেই সূত্রটা ব্যবহার করব। কেননা থিটাকে আমাকে কি করতে হবে, বের করতেই হবে। তাহলে কস এ মাইনাস বির সূত্র কি? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি ইকুয়াল টু কত? কে। এখন দেখেন এই আর কে যদি আমি এখানে এভাবে লিখি যে আর কস থিটা কস আলফা প্লাস, আর তো এখানেও আছে নাকি, তাহলে আর সাইন থিটা সাইন আলফা ইকুয়াল টু কত? কে। তাহলে এইটুকু ইকুয়াল টু কত? এক্স কস আলফা। এইটুকু ইকুয়াল টু কত? ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কত? কে। আমার পুরো সমীকরণে কি আর আছে? নাই। আমার পুরো সমীকরণে কি থিটা আছে? নাই। তার মানে এটা যে পোলার না 100%। এখন এর ভিতরে কি এক্স ওয়াই আছে? আছে। তার মানে কি হয়ে গেছে, এটা কার্তেশীয় স্থানাঙ্ক হয়ে গেছে। আনসার সিম্পল একটা অঙ্ক। এগুলো অঙ্ক আসতো আর কি। বুঝছেন নাকি? বলেন বলেন বলেন। ওকে, আমরা তাহলে শেষ করে দেবো। একটা ছোট্ট একটা কনসেপ্ট বলে রাখি, সেটা হচ্ছে যে একটা বিষয় মনে রাখবেন যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র তো আমি আপনাদেরকে দেখাইছি, ওভাবে ক্যালকুলেশন করলেই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে?
তো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা বিষয় শুধু মনে রাখবেন, যদি কখনো বলে, যেমন ধরেন আপনি এখানে একটা পিরেক লাগাইছেন দেওয়ালে, ঠিক আছে, এখানে একটা পিরেক লাগাইছেন দেওয়ালে, এখানে একটা পিরেক লাগাইছেন, মানে এভাবে কি আছে, পিরেক লাগানো আছে, ঠিক আছে। আপনি একটা সুতা এই জায়গায় বাঁধলেন, বাঁধার পরে পিরেকের এই দিক দিয়ে মনে করেন যে এই দিক দিয়ে সুতাটা কি করলেন, ঘুরাইয়ে নিয়ে, এই দিক দিয়ে ঘুরাইয়ে নিয়ে এখানে এসে আবার কি করে দিলেন, বেঁধে দিলেন। তাহলে এটা দেখতে একটা কেমন হবে, ত্রিভুজ হবে না? তাহলে এই ত্রিভুজের কিন্তু কি বাড়াবে, ক্ষেত্রফল বাড়াবে। তাহলে আপনাকে একটা কথা বলবে যে ত্রিভুজটার যদি সমরেখ হয়, ত্রিভুজটি যদি সমরেখ হয়, তার মানে কি, যে এই যে এক প্রান্ত একটা সুতা এখানে বাঁধে, সেই সুতাটা এদিক দিয়ে ঘুরে নিয়ে আসে যে এখানে বাঁধছিলেন, এখন এই প্রান্তের সুতোটা খুলে আপনি করেন কি, সমরেখ বানান, মানে এটারে এটুকুই খুলে আপনি কি করেন, এই যে এ পর্যন্ত নিয়ে আসেন, তারপরে কি এ পর্যন্ত নিয়ে আসেন, মানে পুরো সুতোটারে আপনি কি বানাইলেন, সমরেখ। ওই ত্রিভুজের ক্ষেত্রফলের যতটুকু ছিল এটাও কিন্তু ততটুকুই। ওই অবস্থায় কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বাড়াইতো। আর এখন যে ত্রিভুজের ক্ষেত্রফল বাড়াবে, মানে এই বিন্দু ধরে যে আপনি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবেন, সেই ক্ষেত্রফলের মান কিন্তু শূন্য হবে। কারণ কোনো স্ট্রেট লাইনের কোনো কি নাই, ক্ষেত্রফল বের করা যায় না, কোনো স্ট্রেট লাইনের ক্ষেত্রফল বের করা যায় না। একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রফল কত, শূন্য। তাহলে এই কন্ডিশনটা মাথায় রাখবেন, কোনো ম্যাথে যদি আপনাকে বলে যে মানে এটা ওইটা করো, ত্রিভুজটি সমরেখ, তার মানে আপনি চোখ বন্ধ করে বুঝে যাবেন যে এই তিনটা বিন্দু দ্বারা যেই ত্রিভুজটা হবে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, শূন্য। এটা একটা কন্ডিশন না? আর একটা কন্ডিশনে ফেলা মানে কি, কিছু একটা পাওয়া, যা চাবে তা আপনি সেখান থেকে পেয়ে যাবেন। ওকে, ঠিক 7টার সময়, ঠিক সন্ধ্যা 7টার সময় সবাই যারা নিয়মিত বা জ্যামিতি ক্লাস করতেছেন আমাদের মেসেঞ্জার গ্রুপে থাকবেন। আমরা যত স্থানাঙ্কর ভিতরে যে কয়টা ম্যাথ করতে হবে, যত ম্যাথ করতে হবে, সবগুলো সলিউশন করে ফেলবো। ওকে, ঠিক 7টায়, ঠিক 7টায়। একজন যদি অনুপস্থিত থাকেন তাহলে অবশ্যই তার কারণ বলবেন, তারপরে অনুপস্থিত থাকবেন, ঠিক আছে? কমেন্টস করে জানান আমার কথাটা কি বুঝতে পারছেন নাকি, কমেন্টস করেন, সবাই একটা করে কমেন্টস করে বিদায় নেন। হুম, কিসের দেখেন বলেন? এগুলো ব্যাপার না, ওর ভিতরেই সব শেষ হয়ে যাবে। বুঝতে পারলে এমনি ইয়ে দিয়েই অঙ্ক শেষ, যা দেখাইছি তা দিয়ে অঙ্ক শেষ। আমার কথা কি বুঝছেন? আমার কথা 7টার সময় যে মেসেঞ্জার গ্রুপে আসতে বললাম সেটা কি বুঝছেন কিনা? কমেন্টস করে যাইতে বললাম, 15 জন হয়ে গেছে, দেখি দৌড় দিয়েছেন সবাই। ওকে, ঠিক আছে, সবাই থাকবেন, আল্লাহ হাফেজ।